আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা কেমন আছো? তোমরা কি ঠিকঠাক মতো পড়াশোনা করতেছো? পড়তে হবে। তোমরা যারা 27-এ পরীক্ষার্থী আছো, তোমাদের কিন্তু ডিসেম্বরে পরীক্ষা হবে, শিক্ষামন্ত্রী বলে দিয়েছে। ঠিক আছে? তাহলে পড়তে হবে, খুব সিরিয়াসলি পড়তে হবে। তো আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের হিসাব নিয়ে। তো হিসাব নিয়ে আমাদের বেসিক বা প্রাথমিক আলোচনাগুলো আগে তো শেষ করতে হবে, তারপরে না আমরা প্রশ্নের সমাধান করতে পারবো, তাই না? তাহলে হিসাব অধ্যায়ের যে বেসিক আলোচনাগুলো আছে সেগুলো আজকে ক্লাসে শেষ করি। আশা রাখি তোমরা এই ক্লাসটি করবে। এটা তোমাদের সরাসরি প্রশ্ন সমাধানে কাজে লাগবে না, কিন্তু তোমাদের প্রশ্ন সমাধানের জন্য সহযোগিতা করবে। ঠিক আছে? এবং তোমাদেরকে এমসিকিউ এর অ্যান্সার করার জন্য সহযোগিতা করবে এই ক্লাসটি। তাহলে হিসাব কি বা হিসাবের ধারণা কি? ঠিক আছে? বা হিসাব কেন করতে হয়? তাইলে আমরা জানি ছোট বড় সকল ধরনের প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য কি থাকে? আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নিরূপণ করা। ঠিক আছে? আর্থিক ফলাফল কি, লাভ হলো না লস হলো সেটা নির্ণয় করা, এবং আর্থিক অবস্থায় এই প্রতিষ্ঠানে কত সম্পদ রয়েছে, কত দায় রয়েছে, কত মালিকানা সত্ত্ব রয়েছে, এই অবস্থাটা নির্ণয় করা। ঠিক আছে? এই উদ্দেশ্য অর্জনের জন্য বিভিন্ন লেনদেন সমূহ সুষ্ঠুভাবে এবং সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করতে হয়। কি করতে হয়? সুষ্ঠুভাবে এবং সুশৃঙ্খলভাবে। সুষ্ঠু মানে কি? স্বাভাবিকভাবে এবং সঠিক পন্থা অবলম্বন করে সুশৃঙ্খলভাবে। ঠিক আছে? লিপিবদ্ধ করতে হয়। মানে এখানে পুট আপ করতে হয়। ঠিক আছে? বা এখানে লিখে রাখা হয়। লেনদেনের ফলে বিভিন্ন হিসাব খাত বলতে কি বুঝি? আমরা জানি হিসাব খাতে মোট কয়টি খাত রয়েছে? মোট ৫ টি খাত রয়েছে। ১ নাম্বার হলো সম্পদ, ২ নাম্বার হলো দায়, ৩ নাম্বার হলো মালিকানা সত্ত্ব, ৪ নাম্বার হলো আয়, ৫ নাম্বার হলো ব্যয়। এই ৫ টি হিসাব খাত রয়েছে। এর মাধ্যমে কোনো পরিবর্তন ঘটে। ঠিক আছে? এর মাধ্যমে আ যখন লেনদেনগুলা হিসাবের বইতে সম আ লিপিবদ্ধ করি তখন এগুলা সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্বের এগুলোর আ পরিমাণে হ্রাস বৃদ্ধি ঘটে, এবং হিসাব শেষে বা লিপিবদ্ধকরণ করার শেষে এটির প্রত্যেক হিসাবেরই বা প্রত্যেক হিসাব খাতের নেট পরিমাণ জানা যায়, অর্থাৎ অ্যাকচুয়াল কত টাকা হবে সেটা জানা যায়। তো হিসাবের ছক ২ প্রকার। ঠিক আছে? হিসাবের ছক ২ প্রকার। হিসাবের ছক মানে কি? এখানে খতিয়ান করতে হয় যে জিনিসগুলো সেগুলো। একটি হলো টি ছক, আরেকটি হলো চলমান জের ছক। টি ছকে মোট ৮ টি কলাম থাকে। টি ছকে মোট ৮ টি কলাম থাকে। ডেবিট পাশে ৪ টি, ক্রেডিট পাশে ৪ টি। ডেবিট পাশে কয়টি? ৪ টি। ক্রেডিট পাশেও ৪ টি। ডেবিট পাশের ৪ টি কি? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। ক্রেডিট পাশেও ঠিক এই ৪ টি: তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। ঠিক আছে? তো টি ছকের এরকম ৪ টি আ কলাম থাকে। এটি আ কি আ সবচেয়ে বেশি ব্যবহৃত একটি আ পদ্ধতি এবং প্রাচীন পদ্ধতি। ঠিক আছে? হিসাবের টি ছকটি হলো একটি প্রাচীন পদ্ধতি। এটি কিন্তু এমসিকিউতে আসে। আর টি ছকের মোট কলাম কয়টি? এটিও কিন্তু এমসিকিউতে আসে। টি ছকে মোট কলাম ৮ টি, ডেবিট পক্ষে ৪ টি, ক্রেডিট পক্ষে ৪ টি। ডেবিট পক্ষে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা এবং টাকা থাকে। ক্রেডিট পক্ষেও তাই থাকে। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা থাকে। ঠিক আছে? এই যে দেখো, টি ছকের একটি নমুনা ছক। ঠিক আছে? হিসাবের নাম বা শিরোনাম দিতে হবে। হিসাবের কোড নাম্বারটা দিতে হয় না। এটা এক্সেস লিখেছে। এখানে টি ছকে লাগে না অন্তত। ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে দেখো এই যে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এই যে ডান পাশেও কি আছে? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। ডান পাশে কি থাকে? ক্রেডিট। আর বাম পাশে থাকে ডেবিট। তো আরেকটি ছক রয়েছে চলমান জের ছক। চলমান জের ছক এটি একটি জনপ্রিয় পদ্ধতি এবং এটি আধুনিক ছক। ঠিক আছে? টি ছক কিন্তু প্রাচীন পদ্ধতি। ঠিক আছে? আর চলমান জের ছক হলো আধুনিক পদ্ধতি। এই ছকের একটি বৈশিষ্ট্য রইল, প্রত্যেকটা লেনদেন পোস্টিং দেওয়ার সাথে সাথেই এই হিসাবে জের জানা যায়। ঠিক আছে? প্রত্যেকটা লেনদেন পোস্টিং দেওয়ার সাথে সাথে এর জের জানা যায়।
তাহলে এটি সুবিধা। ঠিক আছে, চলমান যে ছকের সুবিধা হলো প্রতিটি হিসাবে লেনদেন পোস্টিং দেওয়ার সাথে সাথে জের জানা যায়। আর টি ছকের জের জানতে হলে নির্দিষ্ট সময় পর, যেমন সাপ্তাহিক বা মাসিক বা বাৎসরিক যে সময় ব্যাপী তারা করে না কেন, সেটা নির্দিষ্ট সময় পর হিসাবে জের জানা যায়। বাট চলমান জের ছকে প্রত্যেকটা হিসাবের পোস্টিং দেওয়ার পর পরে কি করা যায়, জের জানা যায়। তাহলে চলমান জের ছকে মোট 7টি কলাম রয়েছে। কয়টি কলাম? 7টি। ঠিক আছে, 7টি কলাম রয়েছে। এই যে কলামগুলা দেখো, এখানে আমরা এখানে নমুনা ছক দিয়ে দিয়েছি। ঠিক আছে, হিসাবে নাম বা শিরোনাম, এই পাশে হিসাবে কোড নাম্বার দিয়ে দিবা একবার ডান পাশে। এখানে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকার গড়ে 2টি জিনিস থাকবে, একটি হলো ডেবিট আর একটি হলো ক্রেডিট। আর একটি উদ্বৃত্তর ঘরেও 2টি জিনিস থাকবে, ডেবিট, ক্রেডিট। ঠিক আছে, এখানে টাকা না লিখলেও চলতো, অনেকে এখানে কি করে, এটা পুরোটাই দিয়ে ডেবিট টাকা ক্রেডিট টাকা লেখে, আর উদ্বৃত্তের ঘরে এখানে এটা দিয়ে ডেবিট ক্রেডিট দিয়ে দেয়। ঠিক আছে, এখানে তোমরা চাইলে এইভাবেও করতে পারো, অথবা এটা ফুল কলাম দিতে পারো, এখানে সাব কলাম না দিয়ে ফুল কলাম দিতে পারো। ঠিক আছে, তো চলমান জের ছকের সুবিধা কি? প্রতিটি হিসাব পোস্টিং দেওয়ার সাথে সাথে এর জের জানা যায়। বাড়তি ছকে কিন্তু এটি জানা যায় না। এই চলমান জের ছক একটি আধুনিক পদ্ধতি। চলমান জের ছকের মোট কলাম কয়টি? 7টি। ওকে, এখন হিসাবের শ্রেণী বিভাগ আমরা জানি। হিসাবের শ্রেণী বিভাগ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি তৃতীয় অধ্যায়ে। তোমরা এই ক্লাসগুলো দেখেছো। পঞ্চম অধ্যায়েও ষষ্ঠ অধ্যায়ে জাবেদার অধ্যায়েও আমরা হিসাবের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি। তাহলে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব না, জাস্ট আমরা জানি হিসাবের প্রাথমিক শ্রেণী বিভাগ বা হিসাবকে প্রাথমিকভাবে 3 ভাগে ভাগ করা যায়: সম্পদ, দায় প্লাস মালিকানা সত্ত্ব। আর এই যে মালিকানা সত্ত্বকে ভাঙিয়ে আমরা আরো 4টি আইটেম পাই। কয়টি আইটেম? মালিকানা সত্ত্বকে ভাঙলে 4টা আইটেম পাই। একটি হলো মূলধন, আরেকটি হলো উত্তোলন, আরেকটি হলো আয়, আরেকটি হলো ব্যয়। এই 4টা আইটেম পাবো। ঠিক আছে, তাহলে মালিকানা সত্ত্বকে ভাঙলে, তাহলে হিসাব সমীকরণের বর্ধিত রূপ যদি আমরা করি, এ সমান এল প্লাস ব্র্যাকেটে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এখানে সি হলো ক্যাপিটাল মানে মূলধন, আর হলো রেভিনিউ মানে আয়, আর ই হলো এক্সপেন্স মানে ব্যয়, আর ডি হলো ড্রয়িংস মানে উত্তোলন। ঠিক আছে, তাহলে এখানে এল হলো লায়াবিলিটি মানে দায়। ঠিক আছে, আর এ হলো অ্যাসেটস মানে সম্পদ। তাহলে তোমরা এই জিনিসগুলো জানো। তাহলে সুতরাং হিসাব কত প্রকার? 5 প্রকার। কি কি? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। আয়ের আরেকটি নাম রেভিনিউ বলে, অনেক সময় প্রশ্নে রেভিনিউ দেওয়া থাকে। হ্যাঁ, তো এইটা থাকে, এটা হিসাব বিজ্ঞানের হিসাবের শ্রেণী বিভাগ। হিসাবের মোট কয়টি হিসাব পাইলাম? 5টি হিসাব পাইলাম। তাহলে ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করব, এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করেছিলাম জাবেদার অধ্যায়ে। ঠিক আছে, ডেবিট হলো কি? এই যে আমরা 5টি হিসাব পাইছি, মোট কয়টি হিসাব পাইলাম? 5টি। এই 5টি মধ্যে যে সম্পদ এবং ব্যয়, এরা সাধারণত ডেবিট হয়, আর আয়, দায় এবং মালিকানা সত্ত্ব এরা সাধারণত ক্রেডিট হয়। ঠিক আছে, তো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ঠিক আছে, আবার ব্যয় বৃদ্ধি পেলেও ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ঠিক আছে, আর আয়, দায় এবং মালিকানা সত্ত্ব এরা সাধারণত ক্রেডিট হয়। তার মানে এরা বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। বুঝতে পেরেছো? এটাই এখানে বিস্তারিত ভাবে লিখেছি। আমরা সংক্ষেপে আরেকটি পদ্ধতি বলে দিই। সভ্য সমান ডেবিট, আর তারপরে হলো আদম সমান ক্রেডিট। সভ্য মানে সতের সম্পদ, আর বয় জফলাতে ব্যয় হবে। ঠিক আছে, তো সম্পদ আর ব্যয় এরা সাধারণত ডেবিট হয়, যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট হবে। ওকে, আর আয়, দায় এবং মালিকানা সত্ত্ব এই 3টা প্রথম অক্ষরগুলো নিয়ে আমি বলেছি আদম। আদম ক্রেডিট হবে, এবং আদম যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়? ক্রেডিট হয়, এবং হ্রাস পেলে ডেবিট হবে। ওকে, তাহলে এটা মনে রাখবা এইভাবে। হ্যাঁ, ডেবিট ক্রেডিট নির্ণয়, এখানে এই সূত্রটাও দেওয়া আছে। আরো কিছু গাণিতিক সূত্রাবলী দেওয়া আছে, এগুলো খুব একটা কাজে লাগবে না, এগুলো আমরা প্র্যাকটিক্যালি শিখবো। ঠিক আছে, তো এইখানে যে জিনিসটা শিখবো সেটি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমি যে আমি চেয়ার টেবিল ক্রয় করলাম, এটাকে কেন আমি আসবাবপত্র হিসাব লিখতেছি। ঠিক আছে, এই বিষয়টা আমাদেরকে শিখতে হবে। তো এইটা শেখার জন্য আমরা হিসাব ও লেনদেনের সহিত সংশ্লিষ্টতা বা সম্পর্ক, এটি আমরা খুব ভালোভাবে শিখব। এখন যে পার্টটা শিখতেছি এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট। তাইলে প্রথমে শিখবো আমরা মূলধন।
মূলধন এটি হিসাবের শ্রেণীতে মালিকানা সত্ত্বে পড়ে। কোথায় পড়ে? মালিকানা সত্ত্বে। আর সংশ্লিষ্টতা কি? মালিক যদি প্রতিষ্ঠানকে কোনো অর্থ, পণ্য, সম্পদ ও কোনো যদি সুবিধা প্রদান করে তাহলে মূলধন হিসাবে লিখতে হয়। মালিক ব্যক্তিগতভাবে তার ব্যক্তিগত যে জিনিসগুলো ব্যবসায়ে দিবে সেগুলোই হবে মূলধন। সেগুলো কি হবে? মূলধন। মালিক যদি তার ব্যক্তিগত তহবিল থেকে কর্মচারীদের বেতন পরিশোধ করে সেটিও মূলধন হবে। মালিক তার ব্যক্তিগত ব্যবহৃত গাড়িটি যদি প্রতিষ্ঠানকে দিয়ে দেয় সেটিও মূলধন হবে। মালিক যদি তার বাসার ফার্নিচারগুলো ব্যবসা প্রতিষ্ঠানে দিয়ে দেয় সেটিও মূলধন হবে। মালিক যদি তার সুনাম রয়েছে, যেমন সাকিব আল হাসান খুব বড় নাম্বার ওয়ান ক্রিকেটার, ঠিক আছে, নাম্বার ওয়ান ক্রিকেটার বা অলরাউন্ডার, ঠিক আছে, সে কিন্তু তার একটা সুনাম রয়েছে। তো সে যদি একটা রেস্টুরেন্ট ব্যবসা চালু করে তাহলে কিন্তু খুব ভালো চলবে। তার এই সুনামেরও একটা ভ্যালু রয়েছে। এই সুনামটাও যদি ব্যবসায় দিয়ে দেয় তাহলে সেটিও মূলধন হবে, ঠিক আছে, এইটি মূলধন হবে। তাইলে তার নগদ অর্থ দিলে মূলধন হবে। তাইলে মালিক ব্যক্তিগতভাবে যে সুবিধাগুলো দেয় সেগুলোকে মূলধন হিসাবে লিখতে হয়, ঠিক আছে। আর মূলধনকে কোন শ্রেণীর? মালিকানা সত্ত্বে। এরপরে আসো উত্তোলন। উত্তোলনটা ঠিক মালিকের উল্টা কাজ। মালিক ব্যক্তিগতভাবে ব্যবসা থেকে যে সুবিধাটা নিবে, মালিক ব্যক্তিগতভাবে ব্যবসা থেকে যে সুবিধাটা নিবে সেটি হলো উত্তোলন। যেমন উত্তোলনে কি হতে পারে? উত্তোলনে নগদ অর্থ নিতে পারে মালিক ব্যক্তিগতভাবে। মালিক তার ব্যক্তিগত খরচ এখান থেকে মেটাইতে পারে, ঠিক আছে। মালিক তার পণ্যও নিতে পারে ব্যবসা থেকে। মালিক কোনো সম্পদ নিতে পারে। মালিক অন্য কোনো সুবিধাও নিতে পারে, ঠিক আছে। তাহলে মালিক ব্যবসা থেকে কোনো সুবিধা নিলে সেটি উত্তোলন হিসাবে ডেবিট করতে হবে, ঠিক আছে। আর এই উত্তোলনও মালিকানা সত্ত্বর শ্রেণী। এরপরে আসো নগদান হিসাব। তো নগদান হিসাব সাধারণত টাকা, ঠিক আছে, টাকা আসলে নগদান হিসাব লিখবো, চলে গেলেও নগদান হিসাব লিখবো, ঠিক আছে। নগদান হিসাবটা হলো সম্পদ। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। তাহলে নগদ টাকা পাইলে বৃদ্ধি হবে। তাহলে যখন নগদ টাকা পাবো তখন নগদান হিসাব ডেবিট লিখবো। নগদ টাকা যখন চলে যাবে তখন নগদান হিসাব ক্রেডিট লিখবো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা হিসাব। এই হিসাবটা অনেক বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, তাইলে লেনদেনের দ্বারা নগদ অর্থের যদি প্রাপ্তি আর প্রদান ঘটে তাহলে আমরা এখানে নগদান হিসাবে লিখব। অর্থাৎ নগদ টাকা পাইলে বা নগদ টাকা চলে গেলে নগদান হিসাবে লিখব। নগদ টাকা পাইলে নগদান হিসাব ডেবিট হবে, নগদ টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট হবে। এরপরে আসো ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব এটিও নগদেরই মতো একটি বৈশিষ্ট্য, ঠিক আছে। ব্যাংক হিসাবও সম্পদ। ব্যাংকে টাকা বৃদ্ধি পাইলে ব্যাংক হিসাব ডেবিট লিখবো, ব্যাংকের টাকা হ্রাস পেলে ব্যাংক হিসাব ক্রেডিট লিখবো। তবে ব্যাংকের টাকা জমা এবং চেক রিলেটেড বিষয়গুলো ব্যাংক হিসাবে আসে, ঠিক আছে। লেনদেনের দ্বারা ব্যাংকে জমাকৃত অর্থ বৃদ্ধি এবং হ্রাস পাইলে এই হিসাবে লিপিবদ্ধ করা হয়। অনেক সময় গ্রাহককে চেক প্রদান করা হয়। চেক প্রদান করলে ব্যাংক থেকে টাকা কমে যায়, তখন ব্যাংক হিসাব লিখতে হয়। অর্থাৎ চেক কথাটি উল্লেখ থাকলেও ব্যাংক হিসাবে লিখতে হবে, ঠিক আছে। এরপরে আসো ক্রয় হিসাব। ক্রয় একটি ব্যয় হিসাব। ক্রয় হিসাব হলো একটি ব্যয়। তাহলে আমরা যদি নগদে, চেকে অথবা কার্ডের বিনিময়ে অথবা ধারে অথবা কোনো বিলের বিনিময়ে বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করি তাহলে আমরা ক্রয় হিসাব লিখব। কি লিখব? বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয়, সেটা যেভাবেই ক্রয় করি, নগদে ক্রয় করি বা চেকের বিনিময়ে ক্রয় করি বা ধারে ক্রয় করি বা কার্ডের মাধ্যমে ক্রয় করি বা বিলের মাধ্যমে ক্রয় করি। বিলের মাধ্যমে কি মানে আমরা একটা লিখিত দিয়ে দিই যে এত তারিখের মধ্যে আমি তোমাকে এই টাকাটা পরিশোধ করব, সেটাকে প্রদেয় বিল বলে। এটা ওয়ান কাইন্ড অফ একটা লোনের মতো, ঠিক আছে। সেখানে টাকাটা পরিশোধ করার জন্য বাধ্য থাকবে এরকম কথা লেখা থাকে, ঠিক আছে। সেগুলো হলো বিল, ঠিক আছে। আর পণ্য কখন হবে? বিক্রয়ের উদ্দেশ্যে যদি ক্রয় করি। যেমন আমার যদি মানে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয় তাহলে কোনো পণ্য ক্রয় করলে সেটা ক্রয় হিসেবে লিখবো। আবার যদি ফার্নিচারের ব্যবসা হয় তাহলে আসবাবপত্র, চেয়ার টেবিল এগুলো যদি ক্রয় করি তাহলে এগুলোও কিন্তু পণ্য হবে, ঠিক আছে। অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করলে সেটি পণ্য ক্রয় হিসাবে লিখতে হবে। আরেকটি জিনিস, ক্রয় হিসাব ডেবিট করতে হয়।
কিন্তু অনেক সময় ক্রয় হিসাব ক্রেডিট করি, সেটি কিভাবে করি? ক্রয় হিসাব ক্রেডিট করতে হয় যদি কখনো বিক্রয় ব্যতীত অন্য কোনো উপায়ে পণ্য হ্রাস পায়। বিক্রয় ব্যতীত অন্য কোনো উপায়ে পণ্য হ্রাস পায়। অন্য কোনো উপায়ে কেমন হতে পারে? পণ্য চুরি হয়ে যেতে পারে, পণ্য নষ্ট হয়ে যেতে পারে, পণ্য আগুনে পুড়ে যেতে পারে, অথবা পণ্য বিনামূল্যে ভোক্তাদের মধ্যে বিতরণ করা যেতে পারে, অথবা পণ্য মালিক উত্তোলন করে নিতে পারে। ঠিক আছে? এই সমস্ত কারণে পণ্যকে আমরা ক্রয় হিসাব ক্রেডিট লিখি। ঠিক আছে? যেমন পণ্য চুরি হয়ে গেলে, পণ্য নষ্ট হয়ে গেলে, পণ্য আগুনে পুড়ে বিনষ্ট হলে, পণ্য ব্যবহার করলে, ব্যক্তিগতভাবে ব্যবহার করলে, অথবা ভোক্তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করলে এই সময় ক্রয় হিসাব ক্রেডিট লিখব। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটি কথা কিন্তু। যখন আমরা পণ্য ক্রয় করব তখন ক্রয় হিসাব ডেবিট লিখব। আর বিক্রয় ব্যতীত অন্য কোনো উপায়ে যদি পণ্য কমে যায়, যেমন পণ্য চুরি হয়ে যাওয়া, পণ্য নষ্ট হয়ে যাওয়া, পণ্য ব্যবহার করা ব্যক্তিগতভাবে, ঠিক আছে? তারপরে পণ্য বিতরণ করা ভোক্তাদের মধ্যে, ঠিক আছে? বিনামূল্যে বিতরণ করা, এই সমস্ত কাজ যদি হয় তাহলে পণ্য ক্রয় হিসাব ক্রেডিট করতে হয়। ওকে। এরপরে বিক্রয় হিসাব। বিক্রয় একটি আয় হিসাব। কি? আয় হিসাব। বিক্রয়টা ক্রয়ের ঠিক উল্টা। এই যে ক্রয়কৃত পণ্য নগদে, চেকে বা কার্ডে বা ধারে ও বিলের মাধ্যমে বিক্রয় করলে বিক্রয় হিসাব ক্রেডিট করতে হয়। বিক্রয় হিসাব কি করতে হবে? ক্রেডিট করতে হবে। ঠিক আছে? আরেকটি জিনিস, বিক্রয় হিসাব কোন সময় ডেবিট হতে পারে, কোন সময় ডেবিট হতে পারে এটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে? আমি কিন্তু ইউনিক কিছু আইটেম বলে দিচ্ছি যেগুলো কোশ্চেন যদি অনেক বেশি হার্ড করে তাহলে এই প্রশ্নগুলো আসে, যেগুলো দেখবা অনেক সময় তোমরা নামও শোনো নাই কখনো। যদি মুনাফাবিহীন বিক্রয় থাকে, মুনাফাবিহীন বিক্রয় থাকে, তাহলে বিক্রয় হিসাব ডেবিট হবে, ক্রয় হিসাব ক্রেডিট হবে। কি হবে? মুনাফাবিহীন বিক্রয় থাকলে বিক্রয় হিসাব ডেবিট হবে, ক্রয় হিসাব ক্রেডিট হবে। তাইলে এটা কিন্তু ইউনিক একটি আইটেম। তাইলে মুনাফাবিহীন বিক্রয়, এটা এই প্রশ্নটা যদি থাকে বা এই লেনদেনটা যদি থাকে তাইলে বিক্রয় হিসাব ডেবিট করবা, ক্রয় হিসাব ক্রেডিট করবা। তার মানে কি ক্রয়ে ওই সময় কিন্তু বিক্রয় ব্যতীত হ্রাস পাইল এটা। ঠিক আছে? মুনাফাবিহীন হ্রাস বিক্রয় হলো। ঠিক আছে? এরপরে আসে ৭ নাম্বার টপিকটা। ৭ নাম্বার টপিকটা হলো আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব একটি সম্পদ হিসাব। এই আসবাবপত্র হিসাব কখন লেখি? যখন চেয়ার, টেবিল, আলমারি, শোকেস, ফাইল ক্যাবিনেট এগুলো স্থায়ী সম্পদ ক্রয় ও বিক্রয় করা হয়। ক্রয় এবং বিক্রয় করা হয় তখন আসবাবপত্র হিসাব লিখি। ক্রয় করলে আসবাবপত্র হিসাব ডেবিট লিখি, বিক্রয় করলে আসবাবপত্র হিসাব ক্রেডিট লিখি। বুঝতে পেরেছো? তাইলে কি কি? চেয়ার, টেবিল, আলমারি, শোকেস, ফাইল ক্যাবিনেট, এইগুলা। চেয়ার, টেবিল, আলমারি, শোকেস, ফাইল ক্যাবিনেট এগুলো যদি ক্রয় করা হয় তাহলে আসবাবপত্র হিসেবে ডেবিট লিখবো, বিক্রয় করা হলে আসবাবপত্র হিসেবে ক্রেডিট লিখবো। এরপরে আসো কলকবজা ও যন্ত্রপাতি হিসাব। এটিও একটি সম্পদ হিসাব। এটা উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন মেশিন ক্রয়, সংস্থাপন, সম্প্রসার ও বিক্রয় সংক্রান্ত লেনদেন কলকবজা ও যন্ত্রপাতি হিসেবে লিখতে হয়। যদি মেশিন ক্রয় করি এবং মেশিন ক্রয় করে সেটা পরিবহন খরচ, তারপরে সংস্থাপন খরচ, অর্থাৎ মেশিন ক্রয় করে ব্যবহার উপযোগী করা পর্যন্ত যে খরচগুলা হয় সেগুলোকে আমরা কল কবজা হিসাবে ডেবিট করি। ঠিক আছে? আর এই কল কবজাটা যদি বিক্রি করা হয় তাহলে কল কবজা হিসাবে ক্রেডিট করি। ঠিক আছে? এরপরে আসো ক্রয় ফেরত বা বহি ফেরত। ক্রয় ফেরত বা বহি ফেরত একটি একটি বিপরীত ব্যয়। ঠিক আছে? অর্থাৎ ক্রয় যেরকম ব্যয়, এই ব্যয়টা কমে যায় ফেরত দিলে। ঠিক আছে? এই জন্য বিপরীত ব্যয় বলা হয়। তাহলে ক্রয়কৃত পণ্য যখন ফেরত প্রদান করা হয় তখন ক্রয় ফেরত হিসাব লেখা হয়। আর এই ক্রয়কৃত পণ্য কিন্তু এটি বাকিতে ক্রয়কৃত পণ্যটাই ফেরত দেওয়া হয়। ঠিক আছে? অন্য কোনো নগদে ক্রয় করলে বা চেকের বিনিময়ে ক্রয় করলে কিন্তু পণ্য ফেরত দেওয়া যায় না। ওকে। এরপরে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত। বিক্রয় ফেরত বা আন্তঃফেরত এটি একটি বিপরীত আয় হিসাব। এটাও বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে এই হিসাবে লেখা হয়। এরপরে আসো পাওনাদার হিসাব। পাওনাদার হিসাবের অপর নাম হলো প্রদেয় হিসাব। এটি একটি দায় হিসাব। এটি কি? দায় হিসাব। তাইলে পাওনাদার কাকে বলা হয়? কোনো লেনদেনের ফলে তোমার কাছ থেকে কেউ টাকা পাবে, টাকাটা পরিশোধ করো নাই এখনো, টাকা পাবে এরকম মনে হলে পাওনাদার হিসাব লিখতে হয়। ঠিক আছে? পাওনাদার টাকা পাবে এরকম তৈরি হলে পাওনাদার হিসাব ক্রেডিট লিখতে হয়। আর পাওনাদারকে যখন টাকা পরিশোধ করো তখন পাওনাদার হিসাব ডেবিট লিখতে হয়। বুঝতে পেরেছো? তাইলে কিভাবে তৈরি হতে পারে? বাকিতে পণ্য ক্রয় করলে,
ঠিক আছে, তাইলে পাওনাদার তৈরি হতে পারে, অর্থাৎ বাকিতে কোনো সেবা গ্রহণ করলেও পাওনাদার তৈরি হতে পারে। অর্থাৎ কেউ তোমার কাছ থেকে টাকা পাবে এরকম মনে হলে পাওনাদার হিসাব ক্রেডিট লিখতে হবে, আর পাওনাদারকে যখন টাকা পরিশোধ করবা তখন পাওনাদার হিসাব ডেবিট লিখবা। ওকে, এরপরে দেনাদার। দেনাদার বা প্রাপ্য হিসাব একই জিনিস। এই দেনাদার বা প্রাপ্য হিসাব এটি একটি সম্পদ হিসাব। কি হিসাব? এটি সম্পদ হিসাব। এই দেনাদার বা প্রাপ্য হিসাব সেইটি যেটি হলো যার কাছ থেকে টাকা পাবে এরকম মনে হয়, পাওনাদারের বিপরীত। অর্থাৎ পাওনাদার তোমার কাছ থেকে টাকা পাইতো এরকম মনে হতো, আর দেনাদার হলো তোমাকে টাকা দিবে এরকম মনে হচ্ছে, অর্থাৎ ওর কাছ থেকে তুমি টাকা পাবে এরকম মনে হচ্ছে। তুমি এখনো টাকা পাওনি, বাট টাকা পাবে এরকম মনে হচ্ছে, অর্থাৎ সে হবে দেনাদার। এখন যদি কারো কাছ থেকে টাকা পাবে এরকম মনে হয় তাহলে দেনাদার হিসাব ডেবিট লিখবা, আর তার কাছ থেকে যদি টাকা পেয়ে যাও, যখন টাকা পেয়ে যাবা তখন দেনাদার হিসাবকে ক্রেডিট করবা। ঠিক আছে, আর এই লেনদেনগুলো হয় বাকিতে পণ্য বিক্রয় করার ফলে দেনাদার তৈরি হয়ে যায়। ঠিক আছে, বাকিতে পণ্য বিক্রয় করলে দেনাদার তৈরি হয়, তখন দেনাদার হিসাব ডেবিট করতে হয়। আবার দেনাদার যখন টাকা পরিশোধ করে তখন দেনাদার কমে যায়, তখন দেনাদার হিসাবকে ক্রেডিট করতে হয়। ঠিক আছে, ওকে। তারপরে দেখো প্রদেয় বিল হিসাব। প্রদেয় বিল হিসাব হলো একটি দায়। প্রদেয় বিল হিসাব একটি দায়, ওয়ান কাইন্ড অফ পাওনাদারের মতোই। ঠিক আছে, একটা লিখিত দলিল দিয়ে দেয় যে আমি এই পরিমাণ টাকা পরিশোধ করতে বাধ্য থাকবো। ঠিক আছে, এরকম দলিল দিয়ে দেয়, এটি হলো বিল, অর্থাৎ একটা লিখিত ডকুমেন্ট। পাওনাদারটা লিখিত নয়, মৌখিক, আর এই যে প্রদেয় বিলটা হলো লিখিত। ঠিক আছে, এই একটা বিষয়, এতটুকুই বিষয়। ঠিক আছে, তাইলে এই যে যে বিলটা পাওয়া গেল এটি একটা দায়, যখন বিল পাবো তখন প্রদেয় বিল হিসাব ক্রেডিট লিখবো, আর বিলের টাকা যখন আমরা পেয়ে যাব তখন প্রদেয় বিল হিসাব ডেবিট লিখবো। ঠিক আছে, এরপরে প্রাপ্য বিল। প্রাপ্য বিল ঠিক উল্টা, প্রদেয় বিলের উল্টা, অর্থাৎ প্রদেয় বিলে তুমি কি পেয়েছো, মানে লিখিত দলিল পেয়েছো, আর প্রাপ্য বিলে তুমি লিখিত দলিল দিবা তাকে। ঠিক আছে, বিলের মাধ্যমে বিক্রয়, দেনাদার হতে বিলে স্বীকৃতি লাভ, বিলের অর্থ আদায়, বিল বাট্টাকরণ, বিল প্রত্যাখ্যানকরণ প্রাপ্য বিল হিসাবে লিপিবদ্ধ হয়। ঠিক আছে, এরকম। ঠিক আছে, এরপরে হলো মজুত পণ্য হিসাব। মজুত পণ্য হিসাব একটি সম্পদ হিসাব। এই যে মজুত পণ্য আমরা কখন লিখি? ক্রয়কৃত পণ্য নির্দিষ্ট হিসাব বছর বা হিসাবকালে অবিকৃত থাকলে উক্ত বছরের শেষ তারিখে এর পরিমাণ নির্ধারণ করা হয়, যা উক্ত শেষ তারিখে সমাপনী মজুদ, এবং পরবর্তী বছরে কি করা হয়, এটিকে পরবর্তী বছর বা হিসাবকালে প্রথম দিনে প্রারম্ভিক মজুদ হিসেবে লিপিবদ্ধ করা হয়। আর এই মজুদ পণ্যটি কিন্তু বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য দুইটা জিনিস দেওয়া থাকে। ঠিক আছে, দুইটা অ্যামাউন্ট দেওয়া থাকে, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য। এই দুইটার মধ্যে যেটি ছোট হবে সেই মূল্য আমাদেরকে লিখতে হবে। তাইলে মজুদ পণ্য যখন আমরা সমাপনী হিসাব দিব তখন মজুদ পণ্য তখনও ডেবিট হবে, আর প্রারম্ভিক হিসাবেও ডেবিটই হবে। ঠিক আছে, মজুত পণ্য হিসাব ডেবিট হবে। এরপরে ঋণ হিসাব। ঋণ হিসাব হলো একটি দায় হিসাব। এই প্রতিষ্ঠানের প্রয়োজনে কি ঋণ গ্রহণ এবং পরবর্তীতে তা পরিশোধ করা হলে ঋণ হিসাবে লিখতে হয়। ঋণ প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যুক্ত হতে পারে, যেমন জনের ঋণ, ঠিক আছে, ব্যাংক ঋণ ইত্যাদি। ঠিক আছে, জনের নিকট থেকে ঋণ গ্রহণ করলে, ব্যক্তির নিকট থেকে ঋণ গ্রহণ করলে তাহলে ব্যক্তির নাম উল্লেখ করা হয়, আর ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে ব্যাংক ঋণ লিখতে হয়। ঠিক আছে, এরকম। প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করলে প্রদত্ত ঋণ বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করলে প্রদত্ত ঋণ হিসাব লিখতে হয়, এরকম। ঠিক আছে, এই জিনিসগুলো লিখতে হয়। তারপরে বিনিয়োগ হিসাব। বিনিয়োগ ঋণের ঠিক বিপরীত। ঠিক আছে, ঋণের ঠিক বিপরীত। ঋণের মাধ্যমে টাকা নাও, আর বিনিয়োগের মাধ্যমে টাকা পরিশোধ করো, এরকম টাকা দেওয়া হয়। ঠিক আছে, তাহলে প্রতিষ্ঠানে অলসত্ব, সাময়িক বা দীর্ঘমেয়াদীর জন্য শেয়ার, সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ করলে বা তা ভাঙানো হলে বিনিয়োগ হিসাবে লেখা হয়। তাইলে কি কি? শেয়ার ক্রয় করলে, সঞ্চয়পত্র ক্রয় করলে বা প্রাইজ বন্ড ক্রয় করলে তখন বিনিয়োগ হিসাবে লিখতে হবে। ঠিক আছে, এগুলো যখন ক্রয় করব তখন বিনিয়োগ হিসাবে লিখবা, আবার যখন বিক্রয় করব তখনও বিনিয়োগ হিসাবে লিখব। ক্রয় করার সময় বিনিয়োগ হিসাব ডেবিট করব, বিক্রয় করার সময় বিনিয়োগ হিসাব ক্রেডিট করব। বুঝতে পেরেছো? তাহলে শেয়ার, সঞ্চয়পত্র এবং প্রাইজ বন্ড। প্রাইজ বন্ড কি বলতো? সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটি লিখিত একটা বন্ড বিক্রি করে, যেটির একটি নির্দিষ্ট মূল্য থাকে। যেমন বাজারে প্রচলিত 100 টাকার প্রাইজ বন্ড রয়েছে, 100 টাকা, ওটির মূল্য 100 টাকায় তুমি যে কোনো সময় ব্যাংক থেকে ক্রয় করতে পারবা, এবং সেটি আবার যে কোনো সময় ব্যাংকে বিক্রি করতে পারবা 100 টাকার বিনিময়ে। তবে এটি ক্রয় করার সুবিধা কি? এখানে প্রতি বছরে 4 বার, মোট 4 বার ড্র হয়, যেখানে সর্বোচ্চ প্রাইস
6 লাখ টাকা থাকে এবং সর্বনিম্ন প্রাইস 10,000 টাকা থাকে। ঠিক আছে, প্রতি বছরই 4 বার করে ড্র হয়। এই ড্রতে যদি তোমার এই প্রাইজ বন্ডে প্রত্যেকটা নাম্বার থাকে, এই নাম্বারটা যদি তোমার মিল হয় তাহলে সেই প্রাইজ বন্ড 100 টাকার প্রাইজ বন্ড বিক্রি করে তুমি সর্বোচ্চ 6 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারো। ঠিক আছে, যদি প্রাইজ বন্ডের ড্রতে তুমি উত্তীর্ণ হও। ঠিক আছে, তো এরকম আবার সঞ্চয়পত্র হলো কি, সঞ্চয়পত্র কিনে তোমার পোস্ট অফিসের মাধ্যমে এই পত্রটা কিনতে হয়। সঞ্চয়পত্র কিনলে তোমার মাসে মাসে বা 3 মাস পর পর একটা মুনাফা আসে। ঠিক আছে, তো একটা পার্সেন্টেজ আকারে মুনাফা আসে। এই সঞ্চয়পত্রের পার্সেন্টেজ বিভিন্ন সময় কম বেশি হয়ে থাকে। ঠিক আছে, ওই পার্সেন্টেজ অনুযায়ী যে পার্সেন্টেজে তুমি ক্রয় করবে সেই পার্সেন্টেজ অনুযায়ী 1 বছর বা 1 মাস বা 3 মাস পর পর মুনাফা পাবে। ঠিক আছে, এগুলো। আর শেয়ার হলো তো তোমরা জানোই, কোনো প্রতিষ্ঠানে ক্ষুদ্র ক্ষুদ্র মূলধনের অংশটাকে শেয়ার বলা হয়। তুমি যদি কোনো প্রতিষ্ঠানে কিছু অংশ ক্রয় করে নাও তাহলে সেটি হবে শেয়ার। ঠিক আছে, তো এই শেয়ার ক্রয় করা যায়, আবার বিক্রয় করা যায়, সঞ্চয়পত্র ক্রয় করা যায়, আবার বিক্রয় করা যায়, প্রাইজ বন্ডও ক্রয় করা যায়, বিক্রয় করা যায়। প্রাইজ বন্ড, শেয়ার এবং সঞ্চয়পত্র ক্রয় করলে বিনিয়োগ হিসাব ডেবিট লিখবা, আর বিক্রয় করলে বিনিয়োগ হিসাব ক্রেডিট লিখবা। ওকে, বেতন হিসাব, বেতন একটি ব্যয়। কর্মচারীদের বেতন পরিশোধ করলে বা অপরিশোধিত হলেও বেতন হিসাবে ডেবিট লিখবো। ঠিক আছে, তবে কোনো কর্মচারীর নাম উল্লেখ থাকলে সেই কর্মচারীর নাম কিন্তু বেতনের আগেও কখনো দেওয়া যাবে না। ঠিক আছে, কর্মচারীদের নামে কখনো হিসাব খোলা যাবে না বেতন হিসাব। বেতনের নামে ইন্ডিভিজুয়াল বেতন হিসাবে লিখতে হবে। যেমন জনিকে বেতন পরিশোধ করা হলো, ঠিক আছে, তাহলে জনির বেতন হিসাব লেখা যাবে না, শুধুমাত্র বেতন হিসাবে লিখতে হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, বেতন যদি পরিশোধ করলেও ডেবিট হবে, অপরিশোধিত থাকলেও বেতন হিসাব ডেবিট হবে। ওকে, বা এরপরে মনিহারি হিসাব। মনিহারি হিসাব কি? প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্য সম্পাদনের জন্য, যেমন কাগজ, কলম, পেন্সিল, স্কেল, ফাইল, কভার, পিন, ক্লিপ ইত্যাদি দ্রব্যাদি ক্রয় করা হয় তাহলে মনিহারি হিসাবে লিখতে হয়। ছোট ছোট আইটেম যেগুলো, কাগজ, কলম, পেন্সিল, স্কেল, ফাইল, কভার, পিন, ক্লিপ, এই জিনিসগুলো যদি ক্রয় করা হয় তাহলে মনিহারি হিসাবে ডেবিট করতে হয়। ঠিক আছে, মনিহারি হিসাবে ডেবিট করতে হয়। তো মনিহারি হিসাব সাধারণত ব্যয়। তবে এই মনিহারি যদি অব্যবহৃত অবস্থায় কিছু থাকে পরবর্তী বছরের জন্য তাহলে তখন সেটি অব্যবহৃত মনিহারি, সেটি সম্পদ হয়ে যায়। ঠিক আছে, ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ভাড়া হিসাব, ভাড়া হিসাবে একটা ব্যয়। কারখানা, অফিস, শোরুম প্রভৃতি স্থানে ভাড়া পরিশোধ বা অপরিশোধিত থাকলে ভাড়া হিসাব লিখতে হয়। ঠিক আছে, তাইলে এখানে প্রতিষ্ঠানের প্রয়োজনে যেমন অফিস ভাড়া, কারখানা ভাড়া, উপভাড়া, এই জিনিসগুলো লেখা যেতে পারে। ঠিক আছে, অফিসে ভাড়া পরিশোধ করলে অফিস ভাড়া লিখবা, কারখানা ভাড়া পরিশোধ করলে কারখানা ভাড়া লিখবা, এগুলো লেখা যেতে পারে, সমস্যা নেই। এরপরে পরিবহন খরচ। পণ্য ক্রয় ও বিক্রয়কালীন সময়ে তা পরিবহন যথাক্রমে আনয়ন এবং প্রসারণের জন্য ব্যয় হলে তা যদি ক্রয় করার সময়, ক্রয় করে যদি নিয়ে আসার সময় যে খরচটা হবে সেটি ক্রয় পরিবহন হিসাব বা আন্তঃপরিবহন হিসাব লিখতে হবে, এবং বিক্রয় করার সময় যে পরিবহন খরচটা হয় সেটি হলো বিক্রয় পরিবহন বা বহি পরিবহন হিসাবে লিখতে হয়। ঠিক আছে, এরপরে সুদ। সুদ আয়ও হতে পারে, ব্যয়ও হতে পারে। সুদ পাইলে আয় হবে, সুদ প্রদান করলে ব্যয় হবে। ঠিক আছে, তাহলে সুদ প্রাপ্তি ও প্রদান, এটা আয় ব্যয় দুটাই হতে পারে। সুদ পাইলে আয় হবে এবং তখন সুদ হিসাব ক্রেডিট লিখবো, আর সুদ প্রদান করলে ব্যয় হবে, তখন প্রদত্ত সুদ হিসাব ডেবিট লিখবো। ঠিক আছে, আর সুদ পাইলে প্রাপ্ত সুদ হিসাব ক্রেডিট করব। ঠিক আছে, এরকম। এরপরে হলো বিজ্ঞাপন ব্যয়। বিজ্ঞাপন ব্যয়টা হলো প্রতিষ্ঠানের প্রচারণা ও প্রচারের জন্য যে কোনো মাধ্যমে অর্থ ব্যয় করা হলে তা বিজ্ঞাপন হিসাব হতে পারে। যেমন পোস্টারের মাধ্যমে, ব্যানারের মাধ্যমে, রেডিও, টিভি, বিনামূল্যে পণ্য বিতরণও করা যেতে পারে। এগুলো বিজ্ঞাপন হিসেবে লিখতে হয়। বিনামূল্যে পণ্য বিতরণ করলেও বিজ্ঞাপন হিসেবে লিখতে হয়। এটি কিন্তু এমসিকিউতে আসে। ঠিক আছে, বিনামূল্যে পণ্য বিতরণ, ডেবিট হিসাব কি হবে? তখন বিজ্ঞাপন হিসাব লিখতে হবে। হ্যাঁ, ওকে। এরপরে হলো অনাদায়ী পাওনা হিসাব। অনাদায়ী পাওনা হিসাব সেটি, এটার আরেকটি নাম হলো কুরিন হিসাব। এটা একটা ব্যয়। এটা হলো দেনাদারের কাছ থেকে যে অর্থটুকু আদায় করা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, দেনাদারের যদি মৃত্যু হয় বা দেউলিয়া হয় বা কোনো কারণে আদায় করা অসম্ভব হয়ে যাচ্ছে তখন সেটাকে অনাদায়ী পাওনা বা কুরিন হিসাব লিখতে হয়। ঠিক আছে, এখানে কুরিন হিসাব লিখতে হয়। অনেক সময় সন্দেহ, পাওয়া যাবে কি যাবে না এরকম সন্দেহ মনে হলেও তাইলে অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাবে লিখতে হবে। ঠিক আছে, বাট্টা হিসাব। বাট্টাটাও অনেকটা সুদের মতোই, এটা আয়ও হতে পারে, ব্যয়ও হতে পারে। বাট্টা পাইলে আয় হবে, বাট্টা প্রদান করলে ব্যয় হবে। তাহলে প্রদত্ত বাট্টা
ডেবিট হবে, বাট্টা প্রাপ্ত বাট্টা ক্রেডিট হবে, আয় হলে ক্রেডিট, ব্যয় হলে ডেবিট, ঠিক আছে, এরকম। ঠিক আছে, তবে হ্যাঁ আরেকটি জিনিস বলে দিই, এখানে যদি কারবারি বাট্টা থাকে, কারবারি বাট্টা কখন, পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় যে বাট্টাগুলো হয় সেগুলোকে কারবারি বাট্টা বলে। কারবারি বাট্টার নামে কোনো হিসাব হবে না, ঠিক আছে, কারবারি বাট্টার নামে হবে না। তাইলে দেনাদার এবং পাওনাদারের মধ্যে টাকা আদান প্রদানের সময় যে ছাড় দেওয়া হয় সেগুলোকে বাট্টা বলে, ঠিক আছে। দেনাদারের কাছ থেকে টাকা আদায়ের সময় যেটা ছাড় দেওয়া হয় সেটি হলো প্রদত্ত বাট্টা, এই প্রদত্ত বাট্টা ডেবিট হবে। পাওনাদারের কাছ থেকে পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় যে ছাড়টা পাওয়া যায় সেটি হলো প্রাপ্ত বাট্টা, এই প্রাপ্ত বাট্টা আয়, এটা ক্রেডিট হবে, ঠিক আছে। অবচয় হিসাব, অবচয় একটি ব্যয়, এটা স্থায়ী সম্পদের ব্যবহারজনিত কারণে মূল্য হ্রাস পেলে অবচয় হিসাবে লিখতে হয়। এটা কেমন, যেমন হলো আসবাবপত্রের মূল্য কমে যাচ্ছে, অফিস সরঞ্জামের মূল্য কমে যাচ্ছে, তারপরে কলকব যন্ত্রপাতির মূল্য কমে যাচ্ছে, এই সমস্ত কারণে অবচয় হিসাব লিখতে হয়, ঠিক আছে। অবচয় হিসাব ডেবিট করতে হবে। আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট করতে হবে। অবচয়ের একটি জাবেদা ফিক্সড, ঠিক আছে। বকেয়া খরচ ও প্রাপ্য আয়, বকেয়া খরচ ও প্রাপ্য আয়, বকেয়া খরচকে দায় বলা হয়, প্রাপ্য আয়কে সম্পদ বলা হয়। তাইলে কোনো খরচে যদি বকেয়া থাকে তাহলে সেটিকে দায় বলা হবে, ঠিক আছে। যেমন বেতন অপরিশোধিত রয়েছে, তাহলে বকেয়া রয়েছে, তাইলে এই বকেয়া বেতন বা প্রদেয় বেতন হিসাব ক্রেডিট লিখতে হবে, ঠিক আছে। আবার আয়, প্রাপ্য আয় বা আয় এখনো পাওয়া যায়নি বাট আয় অর্জিত হয়েছে বাট এখনো টাকাটা পাওয়া যায়নি, সেটি হলো প্রাপ্য আয়, এইটা হলো এটাকে সম্পদ বলা হয়, এটি ডেবিট হবে, প্রাপ্য আয় ডেবিট হয়, ঠিক আছে। বকেয়া বেতন, বকেয়া ঋণের সুদ, অনাদায়ী কমিশন হিসাব, অনাদায়ী সুদ হিসাব এগুলো হতে পারে, ঠিক আছে। এরপরে দেখো অগ্রিম খরচ ও অগ্রিম আয়, ঠিক আছে। অগ্রিম আয়কে অনুপার্জিত আয় বলা হয়, অগ্রিম আয়কে অনুপার্জিত আয় বলা হয়, অগ্রিম আয় বলা হয় না, ঠিক আছে। তাহলে অগ্রিম খরচ হলো সম্পদ, অনুপার্জিত আয় হলো দায়, ঠিক আছে। এটাও ঠিক যে আয় ইয়ার মধ্যে বকেয়া এবং প্রাপ্যর মতোই, ঠিক আছে, ঠিক ওরকম। অগ্রিম খরচের অগ্রিম হলে সম্পদ হবে, ডেবিট হবে তখন, আর আয়ের অগ্রিম বা হলে তখন দায় হবে, তখন সেটি ক্রেডিট হবে। এরপরে মেরামত ব্যয়, মেরামত ব্যয় কি, স্থায়ী সম্পদ যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, মোটর গাড়ি ইত্যাদি ছোট যে খরচগুলা হবে, ছোট ছোট মেরামত যে খরচগুলা হবে সেগুলোকে মেরামত ব্যয় হিসেবে লিখবো। তবে বড় ধরনের যদি খরচ হয়, যেমন কোনো যন্ত্রপাতির বড় পার্টস মেরামত করা লাগছে এবং অনেক বেশি টাকা খরচ হয়েছে, তখন যন্ত্রপাতি হিসেবে লিখতে হবে, বাট ছোট খরচগুলাকে মেরামত ব্যয় হিসেবে লিখবো, ঠিক আছে। এরপরে অফিস সরঞ্জাম, এটি একটি সম্পদ। অফিস সরঞ্জাম কি কি হতে পারে দেখো, কম্পিউটার, এসি, ফটোকপি মেশিন, প্রিন্টার ইত্যাদি ক্রয় এবং ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ পরিশোধ করা হলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট করতে হবে, এবং এগুলো বিক্রয় করা হলে অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট করতে হবে। অফিস সরঞ্জাম কি, আবার বলি, কম্পিউটার, এসি, ফটোকপি মেশিন, প্রিন্টার ইত্যাদি, ঠিক আছে। আর মনিহারি কি, কাগজ, কালি, কার্বন, তারপরে ক্লিপ, পিন, ঘড়ি, এই সমস্ত জিনিস, ঠিক আছে। এগুলো কিন্তু মনিহারি হিসাব। আর কম্পিউটার, এসি, ফটোকপি মেশিন, প্রিন্টার, এগুলো ক্রয় যখন করবা তখন অফিস সরঞ্জাম হিসাব লিখবা ডেবিট, আর বিক্রয় করলে অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট লিখবা, ওকে। এরপরে আসো অফিস সাপ্লাইস হিসাব, এটিও একটি সম্পদ, ঠিক আছে। অফিস সাপ্লাইস হিসাব সম্পদ। অফিস সাপ্লাইস হলো কি, ওই যে মনিহারি থেকে একটু বড় অ্যামাউন্ট গুলা, মনিহারি থেকে একটু বড় টুকিটাকি যে জিনিসগুলা সবসময় ব্যবহার করা হয়, যেমন ঘড়ি, স্টেপলার, ক্যালকুলেটর, পেপার ওয়েট, এগুলো হলো অফিস সাপ্লাইস হিসাব, ঠিক আছে। ঘড়ি, স্টেপলার, ক্যালকুলেটর যেগুলো দীর্ঘদিন ব্যবহার হবে বাট খরচগুলো একটু ছোট, সেগুলোকে অফিস সাপ্লাইস বলা হয়, ঠিক আছে। আবার দীর্ঘদিন ব্যবহার হবে, খরচগুলো একটি ভারী, সেগুলোকে অফিস সরঞ্জাম বলা হয়। আবার রেগুলার ব্যবহার হচ্ছে, ১ বছরের কম সময়ে শেষ হয়ে যাচ্ছে, সেগুলা কি খরচগুলাও ছোট, সেগুলো হলো মনিহারি, ঠিক আছে। এগুলো কিন্তু মনিহারি, অফিস সরঞ্জাম এবং অফিস সাপ্লাইস এগুলো সবসময় অফিসের ভিতরে অভ্যন্তরীণ বিষয়ে ইউজ করা হয়। এগুলো কিন্তু ৩টি ক্যাটাগরিতে থাকে। আমি মনিহারি কোনগুলো আবার বলছি, কাগজ, কালি, কার্বন, ক্লিপ, পিন, এগুলো হলো মনিহারি। অফিস সরঞ্জাম কি কি, কম্পিউটার, এসি, ফটোকপি মেশিন, প্রিন্টার মেশিন, এগুলো হলো অফিস সরঞ্জাম। আর অফিস সাপ্লাইস হলো কি, ঘড়ি, স্টেপলার, ক্যালকুলেটর, পেপার ওয়েট, এগুলো অফিস সাপ্লাইস, এগুলো ক্রয় করলে ডেবিট হবে, ঠিক আছে।
আর বিক্রয় করলে ক্রেডিট হবে। ওকে, তাহলে এই হিসাবের বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আমরা কিন্তু হিসাবগুলোকে কিভাবে লিখতে পারি। যদি পেপার ওয়েট ক্রয় করি তাহলে কোন হিসাবে লিখবো বলো তো? অফিস সাপ্লাইস হিসাবে লিখবো। পেপার ওয়েট বিক্রি করলে অফিস সাপ্লাইস হিসাবে ক্রেডিট করে দিব। ঠিক আছে? যদি আমরা কাগজ কালি কার্বন ক্রয় করি তাহলে আমরা কোন হিসাবে লিখবো? মনিহারি হিসাবে লিখবো। যদি আমরা চেক পাই তাহলে কোন হিসাবে লিখবো? ব্যাংক হিসাবে লিখবো। যদি চেক প্রদান করি ব্যাংক হিসাবে লিখবো। ঠিক আছে? তাও যদি আমরা চেয়ার, টেবিল, আলমারি, শোকেস এগুলো ক্রয় করি তাহলে কোন হিসাবে লিখবো? আসবাবপত্র হিসাবে লিখবো। ঠিক আছে? যদি আমরা আ উম ঘড়ি, ক্যালকুলেটর এগুলো ক্রয় করি তাহলে অফিস সরঞ্জাম হিসেবে লিখবো। যদি আ সরি অফিস সাপ্লাইস হিসেবে লিখবো। যদি আমরা কম্পিউটার, এসি তারপরে প্রিন্টার, ফটোকপি মেশিন এগুলো যদি ক্রয় করি তাহলে অফিস সরঞ্জাম হিসেবে লিখবো। নগদ অর্থের প্রাপ্তি বা প্রদান ঘটলে নগদান হিসেবে লিখবো। ঠিক আছে? তারপরে মালিক ব্যবসা থেকে কোনো সুবিধা নিলে সেটিকে উত্তোলন হিসাবে লিখবো। মালিক ব্যবসায় কোনো সুবিধা দিলে সেটিকে মূলধন হিসাবে লিখবো। ঠিক আছে? তারপরে হলো আমরা যদি পণ্য বিতরণ করি তাহলে সেটিকে বিজ্ঞাপন হিসাবে লিখবো। তো এই বিষয়গুলো কিন্তু আমরা খুব ভালোভাবে শিখলাম। এই টপিকটা খুব ইম্পোর্টেন্ট একটা টপিক ছিল। আশা রাখি তোমরা এই বিষয়টা ভালোভাবে শিখতে পারলে এবং আ ভালোভাবে আয়ত্ত করতে পারলে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে গেল। কিন্তু তোমাদের জন্য ইফেক্টিভ একটি ক্লাস ছিল। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানায়ও। আর হ্যাঁ, আ এই ক্লাসগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে করে তারাও দেখতে পারে এবং তারাও শিখতে পারে। সবাই ভালো থাকো।